আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আমি এই কেকটি ক্রিম দিয়ে সাজালাম তার একটি রেসিপি। আপনাদের সাথে যে ভ্যানিলা কেকের বেস্ট রেসিপিটি আমি শেয়ার করেছিলাম, সেই কেকটিকেই কিন্তু আমি ক্রিম দিয়ে সাজিয়েছি এবং খুব সিম্পলভাবে সহজভাবে সাজিয়ে দেখিয়েছি। চলুন শুরু করা যাক ভিডিওটি। সবার প্রথমে আমি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি ইভার হুইপ ক্রিম ব্যবহার করেছি। ইভার হুইপ ব্র্যান্ডটি আমার অনেক বেশি ভালো লাগে। এই ক্রিমটির স্বাদ যেমন অনেক ভালো হয়, তেমনি খুব তাড়াতাড়ি ক্রিমটি স্টিফ হয়ে যায়। বেশি সময় লাগে না এবং অনেকক্ষণ পর্যন্ত স্টিফ থাকে, গলে যায় না। আপনারাও চেষ্টা করবেন ইভার হুইপ ক্রিম ব্যবহার করার জন্য। আমি এই ক্রিমটিতে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ এই ক্রিমে চিনি ব্যবহার করতে হয় না, এটি অলরেডি মিষ্টি থাকে। যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনি ব্যবহার করবেন। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি কতটুকু পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি তা আপনারা তো দেখতেই পেয়েছেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি ভালো করে ক্রিমটিকে স্টিফ করে নিচ্ছি। আশেপাশে থাকা ক্রিমগুলোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার বিটারের সামনে আনবেন এবং বিট করে নেবেন, নয়তো মাঝখানের ক্রিমগুলো স্টিফ হয়ে যাবে আর আশেপাশের ক্রিমগুলো আপনার নরম থেকে যাবে। তাই স্টিফ করার সময় চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটিকে বিট করবেন, যাতে সবটাই কিন্তু বিট হয়ে যায়, ভালো করে স্টিফ হয়ে যায়। তো যা বলছিলাম, ইভার হুইপ ক্রিম আপনারা সব সময় দোকান থেকে আনার সময় দেখবেন এটি ডিপ ফ্রিজ থেকে আনা হয়েছে কিনা, এবং এই ক্রিমটিকে আনার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, এটি নর্মালে রাখবেন না। এবং ডিপ ফ্রিজ থেকে বের করে যখন আপনারা ক্রিমটা বিট করবেন বা বিট করার জন্য নেবেন, তখন ক্রিমটা আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবং হালকা নর্মাল করে আধা ঘন্টা পরেই ক্রিমটা দিয়ে কাজ শুরু করবেন। এতে আপনার ক্রিমটার আউটলুক অনেক ভালো আসে। দেখুন আমার ক্রিমটা প্রায় স্টিফ হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করব। সবার প্রথমে বুড়ে একটু করে ক্রিমটা দিয়ে নিলাম। এরপর কেকটি বসিয়ে দিচ্ছি। আপনারা তো দেখছেন আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল সুগার সিরাপও ইউজ করতে পারেন। আমি এখানে সামান্য একটু তরল দুধের সাথে চিনি মিক্স করে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এতে কেকের টেস্ট আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলেও সেম কাজ করতে পারেন, অথবা নর্মাল সুগার সিরাপ পানিতে চিনি গুলিয়ে নিয়ে, আপনারা সবাই তো সুগার সিরাপ বানাতে জানেন, সেভাবে সুগার সিরাপ বানিয়ে কেকে দিবেন। সুগার সিরাপ অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আপনার কেকের যে সফটনেস আছে সেটা বজায় থাকবে না। এটি অনেক বড় একটি কাজ করে কেকের ক্ষেত্রে, কেকের সফটনেস বজায় রাখার ক্ষেত্রে। তো আমি ক্রিমটা প্রথমে এক লেয়ারে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চকলেট গার্নাশ। চকলেট গার্নাশের রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওর ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে গার্নাশ রেসিপিটাও দেখে নিতে পারেন। এই চকলেট গার্নাশটা ব্যবহার করলে কেকটা খেতে এত মজা লাগে, এত স্বাদ লাগে। আপনারা চাইলে গার্নাশটা নাও দিতে পারেন, কিন্তু আমার মতে এই গার্নাশটা আসলে দেওয়া উচিত। এত খেতে ভালো লাগে, প্রতিটি বাইটে যখন চকলেটে পড়ে খেতে এত ভালো, এত স্বাদ মজা লাগে, জাস্ট বলে বোঝানো যায় না। তো আমি এখন দ্বিতীয় লেয়ারেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ প্রতিটি জায়গায় দিবেন, কোনোটাতে যেন বাদ না যায়। আবার অতিরিক্ত পরিমাণ সুগার সিরাপ ব্যবহার করবেন না, এতে কেক বেশি ভেজা ভেজা হয়ে যাবে। আমি যেখানে যেখানে শুকনা রয়ে গেছে সেইখানেই সুগার সিরাপ ব্যবহার করছি।
এবার আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। আমার হুইপ ক্রিম কিন্তু খুব ভালোভাবে স্টিফ হয়েছে। হুইপ ক্রিম স্টিফ হয়েছে সেটা বুঝবেন কিভাবে? যখন আপনারা ক্রিমটাকে বিট করবেন, বিট করা শেষ করে যখন দেখবেন আপনার বিটার থেকে ক্রিমটা নিচে পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন আপনার ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়ে গেছে। তো এখন আমি ক্রিমে ভালো করে চারপাশ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর সেখানে ব্যবহার করব চকলেট গার্নাশ। আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না বা কারো জন্য নিয়ে সেল করি না। এই কেকটি আমি সম্পূর্ণ নিজে খাওয়ার জন্য, নিজের পরিবারকে খাওয়ানোর জন্যই বানাই। আমিও কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে কেক বানানো শিখেছি। কোনো বেকার বা বেকারি থেকে যেয়ে শিখিনি। অনেকে বলে ইউটিউব থেকে দেখে দেখে শিখলে বা ইউটিউব থেকে রেসিপি নিয়ে কিছু বানালে সেটা পারফেক্ট হয় না। আসলে তা পুরোপুরি সত্য না। আপনি পুরো মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ যা যা ভিডিওতে উল্লেখ করেছে সেই অনুযায়ী যদি আপনি কোনো শুধু কেক না অন্য কোনো নাস্তাও বানান সেটা কিন্তু পারফেক্ট হতে বাধ্য। তো অনেকে কি করে ভিডিও অর্ধেক দেখে বাকিটা মানে আন্দাজ করে নিয়ে বানিয়ে ফেলে, এতে করে ওদের রেসিপিটা কিন্তু পারফেক্টলি হয় না। এতে ওরা ভিডিওটিরই দোষ দেয় যে ওর রেসিপিটা বরাবর ওরা আমাদেরকে দেখায়নি। আসলে সেটা কিন্তু সত্যি কথা না। আপনারা ফুল ভিডিও দেখবেন, রেসিপি পুরাপুরি ফলো করবেন, দেখবেন আপনাদের যে কোনো নাস্তা সেটা কেক হোক বা অন্য কোনো নাস্তা একদম পারফেক্ট হতে বাধ্য। কেক তো অবশ্যই স্পঞ্জ হবে। আমিও প্রথম কোনো রেসিপি ফলো না করে অর্ধেক রেসিপি দেখে কেক বানিয়ে নিতাম নিজের মন গড়া রেসিপি দিয়ে। আমার কেকটা কিন্তু ভালো হতো না। আমার পরিশ্রমও হতো, জিনিসও নষ্ট হতো, সময়ও অপচয় হতো, কেউ খেতেও পছন্দ করতো না। কিন্তু এখন আমি রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে কেকগুলা বানাই। এখন আলহামদুলিল্লাহ আমার কেক বানানোটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার মনে হয় কেকটা বেকারির চাইতে অনেক বেশি ভালো হয়, মজা হয়, সফট স্পঞ্জ হয়। আমার বাসায় এখন কেউ বাইরে থেকে কেক এনে খায় না। কোনো স্পেশাল ডে থাকলেই সবাই আমাকেই বলে কেক বানিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু সেল করি না, বাসায় সবার জন্য নিজের কোনো স্পেশাল মোমেন্টে আমি কেকটা বানাই। তাই শুধু সেল করার জন্যই যে আপনার কেক বানানো শিখতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার নিজের স্পেশাল ডেটাও পালন করতে পারেন এই কেকটা বানানো শিখে। তো যাই হোক, আমি এখন কেকটিকে ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করে নেওয়ার পরে একটি রোজ নজলের সাহায্যে আমি কেকটা পুরো ফুল কভার করে নিব। ক্রাম কোটিং করার সুবিধাটা হচ্ছে আপনার কেকের ভেতরে যে গুঁড়ি গুঁড়ি ভাবটা আসে ওই ভাবটা আর উপরে উঠে আসে না। ক্রাম কোটিং করে নিয়ে আপনারা এই কেকটা 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবেন, ফ্রিজিং করে তারপরে নেক্সট স্টেপে যাবেন। আমি যেহেতু ভিডিওটা করছি আর আমার একটি স্পেশাল ডে উপলক্ষে আমি কেকটা বানাচ্ছিলাম, সেই হিসেবে আমি ভিডিওটা করছিলাম। মানে স্পেশাল ডেটা হয়ে গেল, আমার একটা ভিডিও করা হয়ে গেল। তো আমার তাড়াহুড়ার কারণে আমি এটি আর ফ্রিজে রাখিনি। আপনারা ফ্রিজে রেখে তারপরে নেক্সট স্টেপটা করবেন, দেখবেন আপনাদের কেক থেকে আর গুঁড়ি গুঁড়ি ভাবটা উঠে আসবে না। আমি যেহেতু করতে করতে অভ্যস্ত হয়ে গেছি কাজ, তাই আমার ফিনিশিং চলে আসে আলহামদুলিল্লাহ। আপনারা যারা প্রথমবার করবেন আপনারা ফ্রিজে রেখে ফ্রিজিং করে তারপরে নেক্সট স্টেপটা করবেন, অর্থাৎ ফুল কভারেজ দিবেন। এখন আমি একটি নাইফের সাহায্যে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এই নাইফটা দিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে, খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে। আমি একবার করে ক্রিমটা ফিনিশিং দিচ্ছি এবং ক্রিমটা আলাদা করে নিয়ে আমার এই যে নাইফটা আছে নাইফটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে দেন আবার ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, এতে করে ফিনিশিংটা তাড়াতাড়ি হয়ে যায়। কেকের সহজে ফিনিশিং আনাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা অনেক বেশি প্রফেশনাল তারা এই কাজটাতে অভ্যস্ত বেশি।
আমি অতটা প্রফেশনাল না, কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে আমার হাতে চলে আসছে। আপনারাও যখন আস্তে আস্তে কাজ করবেন দেখবেন আপনাদেরও হাতে খুব সুন্দর চলে আসছে ফিনিশিং। তো আমি মোটামুটি একটি ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন উপরে একটু কালার দিয়ে সাজাবো। আমি এটা জেল কালার নিয়েছি। জেল কালারটা কমলা কালারের একটি জেল কালার নিয়েছি। আমি জেল কালার দিয়েই একটু ডিজাইন দিয়ে দিব। এখন কমলা কালারের মাঝে মাঝে আমি একটু রেড চেরি কালার দিচ্ছি। রেডম্যানের রেড চেরি কালারটা দিব। যে আমি ডিজাইনটা কিভাবে দিয়েছি আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে।